নমস্কার সকলকে। প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। সে সঙ্গে আজকে রাখি বন্ধন উৎসবের আমার সকল দিদি ভাই এবং বোনেদেরকে স্পেশালি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই আশা করছি ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজকে এতটা রাত হলো আমার লাইভে আসতে, তার জন্য মার্জনা করবেন। গতকালই লাইভে আসার ইচ্ছা ছিল, কিন্তু গতকাল মীনাক্ষীদির ওখানে যাওয়ার ফলে অনেকটা রাত হয় বাড়ি ফিরতে, যার জন্য গতকাল আর আসতে পারিনি। আজকেও সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, তাই আপনাদের কোনো বার্তা দিতে পারিনি। বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সাড়া জাগানো এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার মতো একটা কর্মসূচিতে আমরা প্রবেশ করেছি। আমরা হয়তো অনেকেই এই কর্মসূচিটাকে এখনও পর্যন্ত ঠিকঠাক গুরুত্ব দিয়ে উঠতে পারিনি, নিজেদের কিছু সংকীর্ণতার জন্য, নিজেদের কিছু সমস্যার জন্য, নিজেদের কিছু চাওয়া পাওয়ার জন্য, অথবা বোঝার ভুলের জন্য। আর এই কর্মসূচি নিয়ে আমার পার্শ্ব শিক্ষক বন্ধুরা অনেকেই অনেক কিছু জানতে চেয়েছে, সে বিষয়গুলোতেও নিশ্চয় আলোকপাত করব। আমি প্রথমেই বলবো, গতকাল নদিয়া জেলার বালিয়াডাঙ্গা এনপিএফ বালিকা বিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেই প্রসঙ্গে খুব সংক্ষেপে আমি আপনাদেরকে একটু জানাবো, যাতে এটা আপনাদের অবশ্যই জানা উচিত এবং বোঝা উচিত, এবং এখান থেকে আপনারা বুঝে যাবেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের গৃহীত কর্মসূচি ঠিক কতটা বাস্তববাদী। বিষয় হচ্ছে, গতকাল বেলা 11টা নাগাদ যখন শুনলাম যে আমাদের পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের অন্যতম একজন সাথী, নেত্রী অবশ্যই বলবো না, কারণ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চে সেই অর্থে কোনো নেতার বাস নেই আর কি। তো তিনি যে লড়াইটা দীর্ঘ 6-7 মাস ধরে চালাচ্ছিলেন, সেটা এক প্রকার গতকাল প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা পেয়েছে। আমি তাকে অবশ্যই স্যালুট জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। ওই বিদ্যালয়ের যে 6জন পার্শ্ব শিক্ষিকা রয়েছেন, তারা দাঁতের দাঁত কামড়ে এতদিন পর্যন্ত লড়াইটা এককভাবে লড়ে এসেছে। আমরা শুধুমাত্র বাইরে থেকে এতদিন পর্যন্ত তাদের সাপোর্টটা দিয়েছিলাম। হ্যাঁ, হেডমিস্ট্রেস হয়তো আমাদের গ্রুপে আছেন, বা তার সাঙ্গপাঙ্গরা এই গ্রুপে আছেন, তারাও হয়তো আমার লাইভ আজকে না শুনলেও আগামীকাল শুনবেন। আমি তাদেরকেও বলছি, আমরা এতদিন পর্যন্ত পিছনে ছিলাম এবং তাদের সম্পূর্ণ সাপোর্ট দিয়ে গেছি। এবং তার ফলে যেটা হয়েছে, মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া তিনি গতকাল তার রূপ সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছেন। তার আগে পর্যন্ত যেটা হয়েছে, ওই বিদ্যালয়ে প্রথমে হেডমিস্ট্রেস ভয় দেখিয়েছেন, ভালোবেসেছেন, আদর করেছেন, তাও তাদেরকে বাগে আনতে পারিনি এক কথায়। ম্যানেজিং কমিটির সদস্যদেরকে দিয়েও চাপ সৃষ্টি করা হয়েছে, তাও কাজ হয়নি। এসআই সাহেব অত্যন্ত ভালো মানুষ একজন, তিনিও গেছেন, তিনিও অনেকটাই না জেনে না বুঝে তাদের অনেক কথা বলে এসেছিলেন স্কুলে গিয়ে। কিন্তু পার্শ্ব শিক্ষিকারা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় পার্শ্ব শিক্ষিকারা, তারা তাদের ডিমান্ড থেকে, তাদের জায়গা থেকে এক চুল সরেনি। ফলস্বরূপ যা হবার তাই হয়েছে। একের পর এক স্টেপ প্রধান শিক্ষিকা নিয়েছেন। ডিপিও সাহেবের কাছে গেছিলেন। ডিপিও অফিস থেকে প্রথমে দিদিমণিদেরকে ভয় দেখানো হয় এক কথায়, তারপর আমাদেরকে জানানো হয় ডিপিও অফিস থেকে, আমরা তাদেরকে যথোপযুক্ত জবাব আমরা দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই স্কুলে গার্জিয়ান মিটিং ডাকা হয়, সেখানে পার্শ্ব শিক্ষকদের অপদস্থ করার চেষ্টা করা হয়, সেটাও বিফলে গেছে। সেখানে মিডিয়া করার চেষ্টা করা হয়, সাংবাদিকদের ডাকা হয়, সেই তৎপরতাও আমরা বন্ধ করে দিয়েছি। মিডিয়া করতে আমরা দিইনি ওই ঘটনাটাকে। হ্যাঁ ম্যাডাম, আমরাই দিইনি, আপনার চেষ্টাটাকে সেখানেও আটকেছিলাম। তারপরেই যেটা হয়েছে, গতকাল স্কুলে যাওয়ার সাথে সাথেই তাদের খাতা আটকে রাখা হয়, তাদের খাতা দেওয়া হয়নি সই করার জন্য। তার প্রতিবাদ যেভাবে করা দরকার সেইভাবেই ওই 6জন দিদিমণি তারা করেছেন। আমি তাদের এই কর্ম প্রচেষ্টাকে, তাদের এই প্রতিবাদটাকে আমি নতমস্তকে কুর্নিশ জানাচ্ছি। তারপরে যখন সই করতে দিলেন না, তখন আমার কাছে যখন খবর আসে, আমি সাথে সাথে এসআই সাহেবের ফোন নাম্বার সংগ্রহ করি এবং এসআই সাহেবের সঙ্গে আমি কথা বলি। এসআই সাহেব তড়িঘড়ি আমাকে যেতে বলেন এবং দেখা করতে বলেন, এবং সমস্যার সমাধানের জন্য আমাকে ডাকা হয়। তো সেখানে আমি বললাম, তাহলে হেডমিস্ট্রেসকেও ডাকা হোক, পার্শ্ব শিক্ষিকাদেরকেও ডাকা হোক। তো এসআই সাহেব বললেন যে আপনি পার্শ্ব শিক্ষিকাদের ডাকুন, আমি হেডমিস্ট্রেসকে ডাকছি। তো তারপরে আমরা সবাই একত্রিত হই বেলা 3টের ঠিক পরপরই। সেখানে ম্যানেজিং কমিটির সদস্যরাও ছিলেন এবং এসআই তার ফুল টিম, তার অফিস টিম
সকলকে নিয়ে বসেন। ওই স্কুলের যে অ্যাসিস্ট্যান্ট টিচার, হেডমিস্ট্রেস সবাই ছিলেন, 6জন পার্শ্ব শিক্ষিকা ছিলেন, আমরা ছিলাম সংগঠনের তরফ থেকে পুরবিধি সহ আরও 4জন স্থানীয় পার্শ্ব শিক্ষক আমাদের সংগ্রামী সাথী, তারাও ছিলেন। সবাই একত্রিত যখন আমরা বসি তখন প্রথমেই এসআই সাহেব হেডমিস্ট্রেসকে সমস্যার কথা বলতে বলেন। তিনি অত্যন্ত গুছিয়ে তার সমস্ত বক্তব্যটা বলেছিলেন এবং পার্শ্ব শিক্ষকদের কী কী, তার বিরুদ্ধে তাদের কী কী অভিযোগ, সবটা তিনি তুলে ধরেন। তারপরে মীনাক্ষী ম্যাডামকে বলতে বলা হয় পার্শ্ব শিক্ষিকাদের তরফ থেকে। সেটা আমরা দীর্ঘক্ষণ শুনি এবং শুনে বুঝতে পারি যে ওই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষক নিপীড়নের ষড়যন্ত্র চলছে। এছাড়াও এরপরে কিছু নেতা টেতা দিয়েও একটু হুমকি ধমকি দেওয়ার চেষ্টা হয়েছে। তার সঙ্গে একজন এসএসএম এর স্টাফও আছে, তার বিষয়ে আমি আগের দিন ডিপিও অফিসে বলেছি। আগামী দিনে যদি দেখি উনি আর একটু বেশি বাড়াবাড়ি করছেন, ওনার বিরুদ্ধে কিন্তু আমি এসপিডি দপ্তরে লিখিত দেবো। ওই বাবু যদি শুনে থাকেন আমার এই লাইভ প্রোগ্রাম, আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি এসএসএম এর স্টাফ, আপনি একজন প্যারা টিচারকে এইভাবে ধমকাতে পারেন না, একদল প্যারা টিচারকে এইভাবে ধমকাতে পারেন না। এটা আমি আপনাকে পরিষ্কার করে ভদ্রভাবে বলছি। যদি মনে হয় ভালোভাবে শুনবেন তো ভালোভাবে শুনবেন, নলে যেটা করার সেটা কিন্তু আমি করে দেব। তারপরে আলোচনার প্রেক্ষিতে যখন আমাকে বলতে বলা হয় তখন আমি পরিষ্কার কথা বলি, গভর্নমেন্ট অর্ডারে যদি প্যারা টিচারদের রেগুলার ক্লাস নেওয়ার কথা থাকে, যদি খাতা দেখার বিষয় থাকে, যদি পরীক্ষার ডিউটির বিষয় থাকে, তাহলে নিশ্চিত পার্শ্ব শিক্ষিকারা সে বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করবেন, কারণ তারা টানা 21 বছর ধরে এই সহযোগিতা করে এসেছে। কিন্তু যদি গভর্নমেন্ট অর্ডারে এগুলো না থাকে তাহলে কিন্তু তারা এক পাও এগোবে না, একটা কাজও করবে না। হেডমিস্ট্রেস থেকে শুরু করে এসআই এর সমস্ত স্টাফ আমার এই কথা মেনে নেয়। তখন আমি অর্ডার বের করার জন্য বলি, এসআই সাহেবের কাছে কোনো অর্ডার ছিল না, হেডমিস্ট্রেসও কোনো অর্ডার, পার্শ্ব শিক্ষক বিষয়ের কোনো অর্ডার নিয়ে যাননি। তখন আমরা একটা একটা করে 3টে অর্ডার কপি দিই এবং এই অর্ডার কপিগুলো সম্পর্কে আমি পূর্ণাঙ্গভাবে তাদের সকলের সামনে তুলে ধরি। তখন সবাই তাজ্জব হয়ে যায় যে প্যারা টিচারদের রেগুলার ক্লাস নেই, সবাই অবাক হয়ে যায় এবং আমি তাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করে বলি যে আমাদের 2010 সালের একটা পূর্ণাঙ্গ অর্ডার হয় এবং প্রথম অর্ডার হয় পার্শ্ব শিক্ষকদের কি কাজ, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ প্যারা টিচার। সেটাকে দুবার সংশোধন করা হয়, একটা হচ্ছে জানুয়ারি 2015 আর একটা 24শে আগস্ট 2015। দুটো অর্ডারেই ডি পয়েন্টের ওপর, অর্থাৎ 2010 সালের যে অর্ডারটা হয়েছিল সেখানে এবিসিডি করে 3টে পয়েন্ট ছিল। এবিসি 3টে আমাদের মূল কাজ। 1 নম্বর হচ্ছে রেমিডিয়াল ক্লাস, এতে, বিতে হচ্ছে চাইল্ড টেকিং, সিতে হচ্ছে টিএলএম। আর এই 3টেকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, তার জন্য ডি পয়েন্টটা তৈরি করা হয়েছিল। তখনকার দিনে যে নিয়মটা ছিল 16টা ক্লাস, 4 দিন স্কুল, 2 দিন চাইল্ড টেকিং। এটা জানুয়ারি 2015 অ্যামেন্ডমেন্ট করা হয় শুধুমাত্র ডি পয়েন্টের উপর, এবং ডি এর 1 এবং 2 এই দুটো পয়েন্টকে মডিফাই করে করা হয় 16টা ক্লাস, 20টা ক্লাস, আর হচ্ছে গিয়ে 5 দিন স্কুল, আর হচ্ছে 1 দিন চাইল্ড টেকিং। এর বাইরে আর কোনো পরিবর্তন হয় না। স্টপ গ্যাপ ক্লাস হোয়েন আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্স থেকে যায়, স্কুলিং আওয়ার পর্যন্ত স্কুলে থাকতে হবে এটাও থেকে যায়, আর বাদবাকি সব কিছু থেকে যায়। সঙ্গে 2015 সালে আগস্ট মাসে আর একটা মেমোরেন্ডাম হয়, অ্যামেন্ডমেন্ট হয়। সেখানে বলা হয়েছে যে ডি এর 1 আর 2 থাকছে, সঙ্গে 3 নম্বর একটা পয়েন্ট জোরে সেখানে বলা হয়েছে জব রিলেটেড সমস্ত কিছু কাজ প্যারা টিচারদের করতে হবে, হেডমাস্টার, হেডমিস্ট্রেস অথবা টিআইসি যেটা দেবে সবটা তাদের করতে হবে। এখন বিষয় হচ্ছে জব রিলেটেড বলতে কি বোঝাতে চাইছি। প্যারা টিচারদের মূল জব, প্যারা টিচাররা যার জন্য রিক্রুটমেন্ট হয়েছে তাদের ডিউটি স্ট্যাটাস যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে চাইল্ড টেকিং, সেটা হচ্ছে গিয়ে রেমিডিয়াল ক্লাস, সেটা হচ্ছে গিয়ে টিএলএম তৈরি। এর উপর যাবতীয় কাজ পার্শ্ব শিক্ষকদের দিয়ে হেডমাস্টার, হেডমিস্ট্রেস, টিআইসি করতে পারেন। এটা খুব ভালো করে আপনারা শুনে রাখুন, কারণ আপনার স্কুলে আজকে দরকার না হলেও আগামী দিনে কিন্তু এটা দরকার হবে। আপনারা ভাবছেন আজকে সেটিং করে চলছেন স্কুলের সঙ্গে, কোনো স্কুল, আগামী দিনে আপনারও দরকার হতে পারে। তাই আজকের আমার এই বক্তব্যটা আপনারা কান খুলে ভালো করে শুনে রাখুন।
হয়তো আজকে ভগীরথ ঘোষের যে কর্মসূচি, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যে কর্মসূচি, মীনাক্ষী ম্যাডামের যে লড়াই, সেটা আপনারও পছন্দ না হতে পারে, কিন্তু আপনি মানসিকভাবে তৈরি থাকুন, আপনাকেও একদিন এই কর্মসূচির আওতায় আসতে হবে। কেন আসতে হবে সেটাও আমি বলব। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এসআই সাহেব পুরো দায়িত্ব আমাদের ওপর দিয়ে দেয়, বিশেষ করে আমার উপর, যে সমাধান কি বলুন। আমি তখন তাদেরকে বলি সমাধান একটাই, এসআই এবং হেডমিস্ট্রেস দুজনকেই লিখে দিতে হবে গভর্নমেন্ট অর্ডারের বাইরে গিয়ে প্যারা টিচারদের কাজ করতে হবে। যদি আপনারা এটা লিখে দেন, আগামীকাল থেকে প্যারা টিচাররা রেগুলার ক্লাস সহ আপনি যা যা কাজ দেবেন সবটাই প্যারা টিচাররা করবেন। এসআই সাহেব প্রথমেই বলে দেন যে আমি এর অথরিটি নই। আমি 100% তার সঙ্গে সহমত হই যে হ্যাঁ স্যার, আপনি এর লায়াবেল নিতে পারেন না, আপনি এটা করতে পারেন না, এটা আপনার এখতিয়ারের বাইরে। তাহলে হেডমিস্ট্রেস দিক, কারণ হচ্ছে হেডমিস্ট্রেস হচ্ছে স্কুলের অল ইন ওয়ান, তার হাতে সব ক্ষমতা রয়েছে, তার কাছে ম্যাজিস্ট্রেট পাওয়ার আছে স্কুলের মধ্যে, তাহলে সে লিখে দিক। তিনিও অস্বীকার করলেন, তিনিও লিখে দিতে পারবেন না। অতএব দুধ কা দুধ পানি কা পানি ওখানেই মিটে গেল, ওখানেই কমপ্লিট হয়ে গেল। প্যারা টিচাররা রেমিডিয়াল ক্লাস ছাড়া করবেন না, আর তাদের যা যা ডিউটি আছে তার বাইরে করবেন না। ওখানে একজন ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন, তিনি বললেন যে প্যারা টিচাররা যদি রেমিডিয়াল ক্লাস করে তার ব্যবস্থাপনা কিভাবে হবে, তাদের জন্য যে রুম লাগবে সেটা কোথায় পাবে। আমার তখন সাফ প্রশ্ন, তার জন্য দায়ী প্যারা টিচাররা নন, তার জন্য যারা দায়ী তাদেরকে গিয়ে বলুন যে এদের জন্য রুম লাগবে আলাদা, এদের জন্য আলাদা ব্যবস্থাপনা লাগবে, সেটা আপনারা ব্যবস্থা করবেন, তার জন্য প্যারা টিচাররা ব্যবস্থাপনা করতে পারবে না। অতএব পরিষ্কার হয়ে গেল। এবার রইল বাকি হচ্ছে ওদেরকে যে সই করতে দেওয়া হয়নি সে বিষয়টা এসআই সাহেবকে আমি পরিষ্কার প্রশ্ন করি যে আপনার অফিসের যদি কোনো স্টাফের সঙ্গে আপনার কোনো সমস্যা হয়, আপনি কি তার সইটা আটকিয়ে রাখতে পারেন? তার খাতাটা কি আপনি লুকিয়ে রাখতে পারেন? হ্যাঁ, আপনি তাকে সই করতে দিন, তারপরে তার যদি কোনো অপরাধ থাকে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিন, লিগাল অ্যাকশন নিন, কিন্তু আপনি খাতাটা কিন্তু স্যার আটকে রাখতে পারেন না। এসআই সাহেব সঙ্গে সঙ্গে সহমত হন এবং দিদিমণিকে, হেডমিস্ট্রেসকে পরিষ্কার নির্দেশ দেন সোমবারের দিন, অর্থাৎ আজকে ওদের ছুটি ছিল শনিবারের দিন, রবিবারে ছুটি, সোমবারের দিন ওদের যেন সই করিয়ে নেওয়া হয়। হেডমিস্ট্রেসকে আমাদের সামনে উনি মৌখিকভাবে অর্ডার দেন। আমরা দেখব, আমরা নজরে রাখব, আমরা অপেক্ষায় থাকব। সোমবারের দিন বেলা 11টার মধ্যে যদি সমস্ত পার্শ্ব শিক্ষিকার সই না হয়, ওই স্কুলের জন্যে ওই হেডমিস্ট্রেসের বিরুদ্ধে যত দূর যেতে হয় পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যাবে। ঠিক যেমনভাবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ছুটে গেছি ওইখানে এসআইয়ের অফিসে গেছি, ঠিক সেরকমভাবে আগামী দিনে আমরা ডিপিওর কাছে যাব, আমরা এসপিডির কাছে যাব, আমরা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যাব, প্রয়োজনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাব এই স্কুলের বিরুদ্ধে, তার জন্য যেন হেডমিস্ট্রেস তৈরি থাকে। আপনি লিখে দিতে পারবেন না, আবার গভর্নমেন্ট অর্ডারকে মান্যতা দেবেন না, এটা হতে পারে না। আপনি লিখে দিন, আর লিখে দিলেই আমি আপনাকে বলছি ওই কাগজ নিয়ে আমি এসপিডি অফিসে যাব। কিসের এখতিয়ারে উনি লিখেছেন যে গভর্নমেন্ট অর্ডারের বাইরে গিয়ে প্যারা টিচারদের কাজ করতে হবে, তার জবাব কিন্তু আমি নিয়েই ছাড়ব, छोड़ेंगे नहीं। শুধু ওই স্কুলে নয়, বেতাই হাই স্কুল নদিয়া জেলার, সেখানে গতকাল হেডমাস্টার মশাই তড়িঘড়ি ম্যানেজিং কমিটির মিটিং করেন। যখনই প্যারা টিচাররা বলেছেন তারা রেমিডিয়াল ক্লাস ছাড়া নেবেন না, আমার পার্শ্ব শিক্ষক বন্ধুরা তাদেরকে ঠিকঠাক বোঝাতে পারেননি, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে খাতা নিতে বাধ্য করা হয়েছে। আমি ওই স্কুলে মঙ্গলবারের দিন যাচ্ছি, ওই খাতা ফেরত নেওয়াবো, আর ওই হেডমাস্টারকে বাধ্য করাবো যে পার্শ্ব শিক্ষকদের দিয়ে কোনো রকম ফর্মাল ক্লাস নেওয়া যাবে না। কারণ আমার ডিপি অফিস পরিষ্কার জানিয়ে দিয়েছে যেই স্কুলে ফর্মাল ক্লাস নেওয়া হচ্ছে প্যারা টিচারদের দিয়ে, তার রুটিন উনি চেয়ে পাঠিয়েছেন, আমরা জমা করব সামনের সপ্তাহে। কোন কোন স্কুল 6 দিন ক্লাস নিচ্ছে প্যারা টিচারদের দিয়ে, 6 দিন সই করিয়ে নিচ্ছে, তারও হিসাব হবে। কোন কোন স্কুল 9, 10, 11, 12 ক্লাস নিচ্ছে প্যারা টিচারদের দিয়ে, তারও হিসাব আমরা নদিয়া জেলা থেকেই শুরু করেছি, নেব। একই রকমভাবে আমাদের চলছে জলপাইগুড়ি জেলা, আগামী 14 তারিখ আছে মুর্শিদাবাদ জেলা। বহরমপুর ডিপি অফিসে আমি মুর্শিদাবাদ জেলার সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, প্রাইমারি, আপার প্রাইমারি সবাইকে আসার জন্য অনুরোধ করছি, কারণ প্রাইমারিও অপেক্ষা করছে। আমি চাই না 32,000 টিচার একসঙ্গে তাদের কোনো ক্ষতি হোক, কারণ সেখানে আমার অনেক বন্ধু বান্ধবও আছে। যদি বাই চান্স হয়ে যায়
তাহলে কিন্তু প্রাইমারির পার্শ্ব শিক্ষকদের উপর বিরাট বড় কাজের চাপ চলে আসবে, যেটা আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে আসছে 26,000 চলে যাওয়ার ফলে। এটা মেনে নেওয়া যাবে না। এই বেতনে এত কাজ করা সম্ভব নয়, পরিষ্কার হিসাব একদম। হয় মাইনা বাড়াও, আর না হলে কাজ কমাও। বহুত মাইনা বাড়ানোর জন্য চেঁচামেচি করেছি, বহুত কিছু বলেছি, কোনো গায়ে কাজ হয়নি। আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, পশ্চিমবঙ্গের 80% পার্শ্ব শিক্ষক যেদিন এই কর্মসূচিতে যোগদান করবে, 1 ঘন্টার মধ্যে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। পার্শ্ব শিক্ষকদের সেই ক্ষমতা আছে, সেটা প্রমাণিত। ওই যে এসআই অফিসে গেছিলাম, সেই এসআই নিজে বলেছেন যে তাহলে স্কুলটা চলবে কি করে, স্কুলগুলো চলবে কি করে। হেডমিস্ট্রেসের প্রশ্ন, স্কুল চালাবো কি করে। আমি চাই প্রত্যেকটা হেডমাস্টার এই কথা বলুক যে স্কুল চালাবো কি করে, প্রত্যেকটা এসআই বলুক স্কুল চালাবো কি করে। আর যেদিন এই কথা উঠবে যে স্কুল চালাবো কি করে, সেদিন ওরা চেঁচাতে চেঁচাতে যাবে হচ্ছে এসপিডির কাছে। এসপিডি সেদিন ওই ফাইল, তথাকথিত ফাইল আছে কিনা আদেও জানি না, ঘোড়ার ডিম। তবুও যেহেতু বড় নেতারা, সিনিয়র নেতারা ভাঁওতা দেওয়ার জন্যই হোক আর যে জন্যই হোক, যে ফাইলের কথা বলছে, আমাকে যিনি ফোন করে বলেছেন ফাইল আছে, যদি সেটা বাস্তবায়িত হয় সেদিন সেই ফাইল বেরিয়ে আসবে। আর সেই চাপটাই আমরা দিতে চাইছি। বহু পার্শ্ব শিক্ষক সাথী, আমার থেকে তাদের মাথা অনেক সরু, আমার একটু মাথাটা মোটা। তারা প্রশ্ন করেছেন কেন বেতন বৃদ্ধির দাবি করিনি। আমি তাদের পরিষ্কার করে বলতে চাই, আমার এইটুকু বোধ আছে কোথায় মাইনা বৃদ্ধির দাবি করতে হয় আর কোথায় করা যায় না, বা করলে সেটা বিফলে যায়। আপনি আপনার স্কুলের হেডমাস্টারকে গিয়ে বলবেন যে আমার মাইনাটা বাড়িয়ে দিন, আর তিনি বাড়িয়ে দেবেন। এটা সম্ভব? এটা সম্ভব নয়। ঠিক সে কারণেই আমরা ডিপি অফিসগুলোতে যে ডেপুটেশন দিচ্ছি, সেখানে আমরা মাইনা বৃদ্ধির কথা বলিনি, আমরা আমাদের সমস্যার কথা বলেছি। 26,000 টিচার চলে যাওয়ায় পার্শ্ব শিক্ষকদের ঘাড়ে চাপ পড়ছে। খাতা দেখার সময় একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, একজন প্যারা টিচার সমান সমান খাতা দেখবে। স্কুলে পরীক্ষার গার্ড দেওয়ার সময় সমান সমান দেখবে, ডিউটি করবে। 1.5 ঘন্টা প্যারা টিচার, 1.5 ঘন্টা অ্যাসিস্ট্যান্ট টিচার। যখন হলিস্টিক রিপোর্ট আসবে, অর্ধেক অর্ধেক ভাগ ভাগ। যখন ক্লাসের প্রসঙ্গ আসবে, আমাদের 20টা ক্লাস দেখিয়ে ওরা 50-50 ভাগ করে নেবে। প্যারা টিচারও 20টা, অ্যাসিস্ট্যান্ট টিচার দুটো কম হলেও অসুবিধা নেই। এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে স্কুলগুলোকে। আমার কাছে একটা মার্কশিট রুটিন এসছে একটা স্কুলে, প্যারা টিচারের ক্লাস 24টা, অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্লাস 18টা। এসব চলবে না, এসব চলবে না। গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী কাজ করবে পার্শ্ব শিক্ষকরা, যদি না মাইনা বাড়ান। ডিপিওর কাছে আমরা যে দাবিপত্র দিয়েছি, দাবিপত্র না অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন, সেখানে সত্যি সত্যি আমরা মাইনা বৃদ্ধির কথা বলিনি। তার কারণ কি, উনি মাইনা বাড়ানোর কেউ নয়, ওনার 1 বিন্দু ক্ষমতা নেই পার্শ্ব শিক্ষকদের মাইনা বাড়ানো। দাবি করেছি তার কাছে যার এই ক্ষমতা আছে, সে হচ্ছে এসপিডি। আরে বাবা, আমরা ছেড়েছি সে কাগজটা, একটু পড়ে নিন না দাদা, কষ্ট করে। শিক্ষক তো এরকম ধরনের প্রশ্ন করেন, অন্যান্য লোক আছে আমাদের গ্রুপে, তারা একটুখানি মুচকি হাসি দেবে তো আপনাদের কথা শুনলে। আমরা দাবি করেছি তার কাছে, প্রিন্সিপাল সেক্রেটারির কাছে, যে মাইনা বাড়ানোর মালিক, যে মাইনা বাড়ানোর সুপারিশ করতে পারে, তার কাছে বলেছি হয় বেতন বাড়াও, নাহলে পরে গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী কাজ দাও। প্রথম লাইনে আছে, সাবজেক্টে আছে, একটু চোখ মিলে দেখুন, বাংলায় লেখা তো, ইংরেজিতে লিখিনি তো, বাংলাতে লিখেছি চিঠিটা, আমার পার্শ্ব শিক্ষক বন্ধুরা যাতে সবাই বুঝতে পারে। পরপর 3খানা গভর্নমেন্ট অর্ডারের মেমো নাম্বার সেখানে দিয়েছি। ডিপিওর কাছে যে ডেপুটেশনগুলো আমরা করছি, সেখানে আমরা প্রিন্সিপাল সেক্রেটারির রিসিভ কপি দিয়েছি, এসপিডির রিসিভ কপি দিয়েছি। যাবে কোথায়, পালাবে কোথায়? হেডমাস্টাররা কোথায় কোথায় শোকজের হুমকি দিচ্ছে প্যারা টিচারদের। আজকে আমার কাছে খবর, বিএলওর চিঠি নেয়নি বলে হেডমাস্টার আজকে সই করতে দেয়নি। ওই দাদাকে আমি অনুরোধ করবো আমার সঙ্গে যোগাযোগ করতে। আপনি কোথায় অরণ্যের রোদন করছেন ভাই? সব রিটায়ার করবে আর কদিন পর, তাদের কাছে গিয়ে আপনি কান্নাকাটি করছেন, তারা কি করবে বলুন? জীবনে কোনো ভাবতে পারিনি ভগীরথ ঘোষ এরকম একটা পদক্ষেপ নেবে। আরে বাবা, এই পদক্ষেপটা নিয়েছি, নিখিলবঙ্গ 2013 সালে কেস করে রেখেছে সমকাজে সমবেতন। পারিনি প্রমাণ করতে প্যারা টিচারদের, অ্যাসিস্ট্যান্ট টিচারদের সমান কাজ করে। কেন পারিনি? এই যে অর্ডারগুলো রয়েছে, এই অর্ডারের কারণে পারিনি। আরে গোড়াই গলদ। আমার সাংগঠনিক বস শামীম আক্তার স্ট্যাটাস কেস করেছে 16 সালে, একের পর একটা শুনানিতে গিয়েছে আর মুখ থুবড়ে পড়েছে। ওয়াই, কেন মুখ থুবড়ে পড়লো কেসটা? এসপিটি পরিষ্কার জানিয়েছে হলফনামায়, প্যারা টিচাররা কোনো ক্লাস নেয় না,
অ্যাসিস্ট্যান্ট টিচাররা এই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাত পর্যন্ত নাকি স্কুল করে, এত ঘন্টা ক্লাস করে, এত মাস ক্লাস করে, এইভাবে অ্যাসিস্ট্যান্ট টিচারদের কথা বলেছে। বের করুক সেই হলফনামা, নাহলে আমার কাছে আছে। জিতবেন কি করে? আপনি তো স্কুলে যান আর আসেন, এটা এসপিডি বলছে, আমার কাছে তার কাগজ আছে। এই কারণেই তো আমরা মামলাগুলো হারছি। আর আপনারা ওখানে বসে বসে শুধুমাত্র ঐক্যমঞ্চের বিরোধিতা করার জন্য এই কর্মসূচির বিরোধিতা করছেন। এতটা নির্লজ্জ আপনারা। আমি চাই অর্ডারের পরিবর্তন হোক, রেগুলার ক্লাসের অর্ডার আসুক। হ্যাঁ আসুক, রেগুলার ক্লাসের অর্ডার আসুক। যেদিন রেগুলার ক্লাসের অর্ডার আসবে, মনে রাখবেন সেদিন তথাকথিত ওই ফাইল যেখানেই থাক না কেন সে ভূমিষ্ঠ হবে। এইটুকুনি বুদ্ধি আপনাদের নেই, এটা আমাকে খুলে বলতে হবে। যেদিন ওই অর্ডার কপি আসবে সেদিন ওই সমকাজী সমবেতনের মামলা, যেটা নিখিলবঙ্গ চেপে রেখেছে, বের করতে পারছে না মুখ লজ্জায়। কারণ 2010 সালের অর্ডারটা তাদের সরকারের করা অর্ডার, মাজাটা ভেঙে দিয়ে গেছে ওই অর্ডারে। সেই অর্ডারটার পরিবর্তন হোক। দেখুন 3 দিনে আপনি ওই মামলা জিতবেন। আমি শামীমদাকে বলবো, আপনি নিশ্চিন্তে থাকুন শামীমদা, আপনার ওই স্ট্যাটাস মামলা ভগীরথ ঘোষ বের করবে। শুধু এই কর্মসূচিটা আমাকে করতে দিন। বিরোধিতা তো অনেক করলেন, আমার বিরোধিতা করতে গিয়ে প্যারা টিচারদের বিরোধিতা হয়ে যাচ্ছে, এটা একটু নজর রাখুন। বয়স বেড়েছে বলে তো আরো অত হয়নি, ও তো 57-58 বোধহয় হলো নাকি দাদা? যাই হোক, একটু কাজ করছি, করতে দেন। একদম গোপালদার মতো বলে ফেলছেন আপনারা। গোপালদা তো এখন পরিষ্কার বোঝা যাচ্ছে উনি আর চায় না 500 শিক্ষকদের 5 পয়সা মাইনা বাড়ুক বা তাদের উন্নতি হোক, কারণ তার ফেসিলিটি উনি পাবেন না। উনি একটা জিনিস চাই, 65 বছর হোক এবং সেটা বেশ কিছুদিন ব্যাকডেটে গিয়ে হোক, যাতে উনি আবার রিজয়েন করতে পারে। আপনারাও অনেকটা সেই রকম পথে চলে যাচ্ছেন, এটা একটু ব্যাপারটা খারাপ লাগছে, আমার অন্তত খারাপ লাগে। আমি আপনাকে এখনও সাংগঠনিক বসই বলি। তো যাই হোক, আপনারা আশা করব সমর্থন করুন, আশা করি করবেন না, তবু আমি আবেদন করছি আপনাদের কাছে, আপনারা সমর্থন করুন। সবাই আসুন, চলুন না একসঙ্গে লড়াইটা করি, সমস্যা কি আছে? আমি না ওই পিছনের দিকেই থাকবো দাদা, আপনারা চেয়ারে বসবেন। আমার চেয়ারে বসার দরকার নেই, আমি খুব একটা চেয়ারে বসতেও আমার খুব ভালো লাগে না। স্টেজে আমাকে যখন কোনো চেয়ার কোথাও দেওয়া হয়, আমি খুব নিজেকে অপ্রস্তুত ফিল করি, কারণ আমি দর্শক আসনে বসতে আমি বেশি কমফোর্ট ফিল করি। নিজেকে কখনো নেতা ভাবিনি, নেতা ভাবতেও চাই না। যদি নেতা ভাবতাম, আপনাদের মতো একটা পৈতে ঝুলিয়ে নিতাম। 7 দিন লাগে একটা পৈতে তৈরি করতে, মানে ওই পৈতের কথা বলছি। 7 দিন লাগবে, 7 দিন। মধুমিতা দিকে কথা দিয়েছি যে নিজে কখনো সংগঠন করব না, অনেক দিন আগে। মধুমিতা দি হয়তো ভুলে যেতে পারে। আর একটা কথা দিয়েছি, সংগঠন নিয়ে কখনো মিথ্যা কথা বলবো না। আমি এই দুটো কথা মেনে চলি। আমার সিনিয়র, আমি তাকে যথেষ্ট রেসপেক্ট করি, আজীবন করে যাব। তো যাই হোক, আমি আমার সকল বন্ধুদের অনুরোধ করব, কি কি কারণে এই পদক্ষেপগুলো নিয়েছি সবটা বলা যায় না, তবু আমি অনেকটা বলে ফেললাম। তো আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। দেখবেন যেদিন আমরা 80% 500 শিক্ষককে এই কর্মসূচিতে অংশগ্রহণ করাতে পারবো, সেদিন আপনার মাইনা অটোমেটিক বেড়ে যাবে। আপনাকে কলকাতায় যেতে হবে না, গলা ফাটাতে হবে না, কোথাও না। শুধুমাত্র এখানে আপনাকে 80% লোক আমাকে জোগাড় করে দিন। আমাকে যেখানে ছুটতে বলবেন, আমার যারা টিম আছে তাদের যেখানে ছুটতে বলবেন আমরা ছুটব। কিন্তু আপনারা অনুগ্রহ করে এই কর্মসূচিতে যোগ দিন। হেডমাস্টার মশাইরা ছোট, তারা স্কুল চালাতে পারছে না, আর ভয় দেখাচ্ছেন স্কুলিং আওয়ার অবধি থাকার। বেশিরভাগ স্কুলের প্যারা টিচাররা 6 পিরিয়ড পর্যন্ত থাকে। আমি বলে ফেললাম সোশ্যাল মিডিয়ায়, তবুও অ্যাসিস্ট্যান্ট টিচাররা 7 পিরিয়ড ছুটি দিয়ে বাড়ি চলে যায়। এগুলো আমার জানা। আপনি একটা পিরিয়ড বেশি থাকতে পারবেন না। চাইল্ড টেকিং খুব সহজ বিষয় এখন। আপনার স্কুলের SMS পোর্টালে প্রত্যেকটা টিচারের বায়োডাটা আছে, তার ফোন নাম্বার আছে। আপনি ফোনে চাইল্ড টেকিং করবেন। আগের দিন যেদিন স্কুলে যাবেন সেদিন গিয়ে আপনি তার বাড়ি থেকে চাইল্ড টেকিংটা করে আসবেন। 1টা মাস করে দেখুন না রে বাবা, 1টা মাস করুন, ওই হেডমাস্টারের দম বেরিয়ে যাবে আপনাকে যদি চাইল্ড টেকিং করাতে। কারণ একটা বিদ্যালয়ে যদি 5 জনও প্যারা টিচার থাকে, সপ্তাহে 2 দিন SI অফিসে ছুটতে হবে তাকে ডায়েরি সই করাতে, SIকে দিয়ে। তার মধ্যে আবার একদিন পাবে না, তাকে 3 দিন ছুটতে হবে। ওই দিন ছুটবে, দম নেই। আর আপনাকে যদি চাইল্ড টেকিং করিয়ে মরবে, মিড ডে মিলটা লাটে উঠে যাবে, লাটে উঠে যাবে। আরে আমিও তো টিচার, আমিও তো একটা স্কুলে থাকি, আমি তো সবগুলো বুঝি। আমি তার মঙ্গল গ্রহ থেকে আসিনি যে আপনাদেরকে বলবো চোখের পলকে আপনার জিওটা চলে আসবে। এটা আমি বলতে পারি না। আমি আপনাদেরকে বলছি, যা কিছু চলছে বাজারে সব ভাঁওতা। নিজেদের টিকে থাকার লড়াই, সংগঠন বাঁচানোর লড়াই। আমাদের বিরুদ্ধে বহুজন রাজনীতির কথা বলেন। একবার দেখবেন 500 শিক্ষক ঐক্যমঞ্চের গ্রুপে কটা রাজনৈতিক পোস্ট হয়, আর অন্য সংগঠনের গ্রুপগুলোয় কবার লাল সেলাম হয়।
সাংগঠনিকভাবে তো শেষ হয়ে গেছেন, ঐক্যমঞ্চের ঘাড় ধরে খানিকটা উঠেছিলেন, আবার একটু নড়ে চড়ে বসার চেষ্টা, পার্শ্ব শিক্ষকরা নেই পাশে। সমগ্র শিক্ষা মিশন পরিবার স্যালুট জানাই, প্রচেষ্টা খুব ভালো। খিচুড়ি আমি খুব প্রিয় খাবার, আমি একটু গরম গরম খিচুড়ি ভালোবাসি, কিন্তু এমন খিচুড়ি খাই না যে খিচুড়িতে বিষ মেশানো আছে। আমার ভাগের টাকা অন্যজন ভাগ নিয়ে চলে যাবে, সেই খিচুড়ি আমি খাবো, এটা হয় না, এটা হতে পারে। আরে নিজের পরিবার বাঁচাতে পারছেন, আবার লোকের পরিবারকে নিয়ে এসছে। আমি চাই তাদেরও উন্নতি হোক, তাদেরও সমস্যার সমাধান হোক, এটা আমি অবশ্যই চাই। তাই বলে ওই যে বললাম, আমার পরিবার খেতে পাচ্ছে না, আবার অন্যের পরিবার নিয়ে আসবো। আপনারা অনেকে বলেন শঙ্করাকে ডাকা, ওর মধ্যে আমি নেই। প্যারা টিচারদের অধিকার, প্যারা টিচারদের লড়াই, প্যারা টিচাররা জিতবে। প্যাব নিয়ে অনেকেই দেখি খোঁচা মারেন। আরে মশাই, প্যাব ছাড়া আপনার 1 টাকাও বেতন হবে না। প্যাব অনুযায়ী কেন্দ্র সরকার টাকা পাঠায়, প্যাব অনুযায়ী রাজ্য কেন্দ্রের কাছে দাবি করে এত টাকা লাগবে সমগ্র শিক্ষা বাবদ। প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড, মানে এই প্রজেক্টকে যে বোর্ড অ্যাপ্রুভাল দেয় সেটাকে বলা হয় প্যাব। সরকার মানেনি, সরকার মানে না, তার শ্যাক পাচ্ছে। আমার বহু নেতা জানে না যে কতদিন ধরে কেন্দ্রীয় সরকার এই রাজ্য সরকারের টাকাটাকে আটকে রেখেছে, আর কেন আটকে রেখেছে। ডিসেম্বর 2023 একই মাসে 2টো ফেজ টাকা দিয়েছে, তারপর থেকে আর টাকা দেয়নি। কারণ কি জানেন? পিএম শ্রী, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা, কেন্দ্র সরকারের নতুন প্রজেক্ট, ব্যাপক প্রজেক্ট। প্রত্যেকটা জেলায় 2টি করে মডেল স্কুল তৈরি করবে, বহু স্কুলের ল্যাব তৈরি করবে, কম্পিউটার বেসড পড়াশোনা করবে, এরকম ধরনের একটা প্রজেক্ট। পশ্চিমবঙ্গের সবকটা রাজ্য সেই চুক্তিতে সই করেছে। 2টো স্টেট 1 বছর পরে সই করেছে, এক হচ্ছে দিল্লি আর একটা হচ্ছে কেরল। পশ্চিমবঙ্গের বাবুরা এখনো পর্যন্ত সেটাই সই করেনি। ঠিক সে কারণেই সমস্ত টাকা আটকে রেখেছে সমগ্র শিক্ষা মিশনের। যে সমস্ত বাবুরা বলেন কেন্দ্র টাকা দেয় না, তাই পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হচ্ছে না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যখন কেন্দ্র সরকার টাকা দিত তখন কেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়নি? 1 নম্বর। 2 নম্বর, এখন কেন্দ্র টাকা দিচ্ছে না, তাহলে টাকাটা আসছে কোত্থেকে? 3 নম্বর, দুর্গাপুজোয় 1,10,000, কেন্দ্র কত টাকা দিচ্ছে? 3 নম্বর, আমি এটা বাদই দিলাম, এটা কেন্দ্রের প্রজেক্ট নয়। 3 নম্বর, প্রধানমন্ত্রী আবাস যোজনা, কেন্দ্র সরকারের প্রজেক্ট, কেন্দ্র রাজ্য যৌথ। মাননীয় মুখ্যমন্ত্রী একটা ফেজের টাকা ঢুকিয়ে দিয়েছে, আর একটা ফেজের টাকা ঢোকানোর পক্ষে কেন্দ্র কয় টাকা দিয়েছে? 1 টাকা দেয়নি। জব কার্ড নামে পরিচিত মানরেগা প্রকল্প, কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প, 60-40 রেশিও। মনরেগার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন, কেন্দ্র সরকার এখনো পর্যন্ত আটকে রেখেছে। সেই টাকাগুলো আসছে কোথা থেকে? প্যারা টিচারদের বেলায় সব কিছু, তাই তো? এই সমস্ত দালালি মার্কা কথাবার্তা কম বলবেন। প্যারা টিচাররা শিক্ষক মানুষ, তাই আপনাদের এখনো কিছু বলেনি। ভাঁওতা দেওয়ার জায়গা অন্য জায়গায় খুঁজবেন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সরকারের বিরোধিতা নয়, সরকারের নীতিকে সুস্পষ্টভাবে বাস্তবায়িত করার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে। আর এই পদক্ষেপ নিয়েছে নিচতলা থেকে নয়, উপরতলা থেকে। শিক্ষা সচিবকে জানিয়ে এসেছি লিখিতভাবে, এসপিডিকে লিখিতভাবে জানিয়ে এসেছি, বলে এসেছি, তিনি কথা দিয়েছেন এই কর্মসূচিতে তিনি আমাদের পাশে থাকবেন। কোনো এসপিডি যদি, কোনো ডিপিও যদি এসপিডির কাছে যায়, পরিষ্কার ভাষায় তাকে উনি বুঝিয়ে দেবেন। আমরা এবার ঢুকছি হচ্ছে ডিপিও অফিসগুলোতে, ডিপিওকে আমরা বুঝিয়ে দেবো। হেডমিস্ট্রেসরা মাঝে মধ্যে, হেডমাস্টাররা শোকজ করে, শোকজের ভয় দেখায়, ওই রাস্তায় যাতে হাঁটতে না পারে তার সমস্ত ব্যবস্থা করে আমরা স্কুলগুলোতে ঢুকছি। নদিয়াতে একাধিক স্কুলে শুরু হয়ে গেছে, দোয়ের বাজার বিদ্যা মন্দির শুরু হয়ে গেছে। আমাদের দত্তফুলিয়া গার্লস বালিকা বিদ্যালয় 16 জন প্যারা টিচার, হেডমিস্ট্রেস অপেক্ষা করছেন, তার কাছে অর্ডার আসবে, তারপরে তিনি ইমপ্লিমেন্ট করবেন। আমি ওখানকার পার্শ্ব শিক্ষকদের বলে দিয়েছি, উনি যে ক্লাসগুলো নেবে সেগুলোর আগে অর্ডার দেখাক, তারপরে আপনি ক্লাসে যাবেন। অন্যথায় আমরা যে অর্ডারটা ওনার হাতে তুলে দিচ্ছি সেটাকে ওনাকে মান্যতা দিতে হবে।
গোবিন্দপুর হাই স্কুল নদিয়া জেলা শুরু হয়ে গেছে। বেতায় আগে বললাম আমি মঙ্গলবারের দিন যাব। ধুবুলিয়াতে একাধিক বিদ্যালয়ে শুরু হয়ে গেছে। সবচাইতে সমস্যা বেশি দিদিমণিদের স্কুলগুলোতে, গার্লস স্কুলগুলোতে। আমি প্রত্যেকটা দিদিমণির পাশে আছি। প্রত্যেকটা দিদিমণি আমার কাছে শ্রদ্ধার, তাদের যে কোনো সমস্যায় আমি আছি। আর এই লড়াইয়ের জন্য কোনো দিদিমণির সমস্যা হলে, কোনো স্যারের সমস্যা হলে যত দূর পর্যন্ত দৌড়ানোর পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তত দূর পর্যন্ত চলবে। আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। 80% পার্শ্ব শিক্ষক যেদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, দেখবেন আপনার অফিসাররা সবাই ছুটে বেড়াচ্ছে আর আপনি স্কুলে চুপটি করে বসে রয়েছেন। আমি আপনাদের খুব মজার একটা বিষয় বলি। একদিকে যেমন আপনাকে দিয়ে রেমিডিয়াল করাতে গেলে পারে যেই পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো বেশিরভাগ স্কুলে নেই, মানে আপনার জন্য রুম বরাদ্দ করতে পারবে না। শুধু তাই নয়, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই টাইমটুকু আপনার কোনো কাজ থাকবে না। হ্যাঁ, আপনার কোনো কাজ থাকবে না। কেন থাকবে না জানেন? ওই টাইমটুকু রেমিডিয়াল স্টুডেন্ট খুঁজে পাবে না। কারণ ফার্স্ট এভ্যালুয়েশন টেস্ট না হলে পরে তো আপনার বোঝা যাচ্ছে না যে কে রেমিডিয়াল হওয়ার যোগ্য। আমার ওই শ্রদ্ধেয় দিদিমণি, যে দিদিমণির সঙ্গে গতকাল মিটিং হয়েছে, ভুল করে বলে ফেলেছেন ওনার স্কুলে নাকি 80% স্টুডেন্ট রেমিডিয়াল। তার জবাবটা দিয়েছি, একটু অন্যভাবেই দিয়েছি, এবং এসআই সাহেবও দিয়েছেন। তাহলে আপনারা কি করেন? এতগুলো টাকা মাইনা পান, আপনারা কি করেন? এভাবেই তাকে জবাবটা দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি চাইনি, একজন শ্রদ্ধেয় টিচার তিনি, তাকে কোনো রকম অসম্মান করতে আমি চাইনি, করিও নি। সত্যি কথা বলতে গভর্নমেন্ট অর্ডারে যেটুকু আছে সেটুকুই বলেছি। আপনারাও আপনাদের যে হেডমাস্টার মশাইরা রয়েছেন তাদের সঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই বলবেন এবং বুঝিয়ে বলবেন। আমি প্রথমে যেটুকু বললাম সেই অংশটুকু ভালো করে শুনে নেবেন, যে কোথায় কোথায় পরিবর্তন হয়েছে আর আমাদের মূল কাজ কি, কোন জায়গাটা অপরিবর্তিত থাকলো, যে কারণে আমাদের ক্লাসটা রেমিডিয়াল ক্লাস। 20টা ক্লাসই রেমিডিয়াল ক্লাস। প্রথমটুকু ভালো করে শুনে নেবেন, এইটুকুর উপরেই বলবেন, দেখবেন আপনার কাজ ওখানে শেষ। কোনো ঝগড়া করতে হবে না, কোনো অশান্তি নয়, কোনো গন্ডগোল নয়, কোনো রকম বিতর্কের জায়গায় যাবেন না। মনে রাখবেন, আমরা একসঙ্গে চলবো। অ্যাসিস্ট্যান্ট টিচার তারাও চাকরি করতে যান, হেডমাস্টার মশাই তিনিও চাকরি করতে যান, আপনিও চাকরি করতে চান। যদিও এই পেশাটা একটা চাকরির পেশা নয়, শিক্ষকতার পেশা একটা সমাজসেবামূলক পেশা। আপনারা চাইবেন সৎভাবে আপনার কাজটুকুকে উদ্ধার করে নিতে, কোনো রকম গন্ডগোলে প্রথমেই জড়াবেন না। তারপরে যদি স্টেপ বাই স্টেপ এগোতে হবে, বলেছি তো মুখ্যমন্ত্রী অবধি যাবো, আমি আপনাদের সঙ্গে নিয়ে যাব। কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। এই কর্মসূচি হচ্ছে যুগান্তকারী পদক্ষেপ। আপনারা বলেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যারা বুঝেছেন ব্যাপারটা। যারা বোঝেননি তাদেরকে অনুরোধ করব, ইমিডিয়েট আপনার জেলায় ডিপিওর কাছে অর্থাৎ ডিইওর কাছে ডেপুটেশনের ব্যবস্থাটা করুন আর লড়াইয়ের ময়দানে নামুন। আপনাকে কলকাতায় ছুটতে হবে না, আপনাকে রাতের পর রাত ফুটপাতে ঘুমিয়ে থাকতে হবে না, আপনাকে অনশন করতে হবে না, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, আপনারা বলতে পারেন আপনারা যে এতদিন পরে এই পদক্ষেপ কেন? দেখুন, সব রকম চেষ্টা করেছি, আমরাই প্রথম। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আমার স্কুল প্রথম ইলেকশন ডিউটির জন্য অ্যাপ্লিকেশন করেছিল ডিএম অফিসে, ওখানে যে ইলেকশন সেল আছে। সেই বছর প্রথম আমাদের ইলেকশন ডিউটি আসে এবং কয়েকজনের মানে ডবল ডিউটি চলে আসে, দুটো করে ডিউটি চলে আসে ভুলবশত। তার মধ্যে একজনের প্রিসাইডিং পর্যন্ত এসে গেছিলো প্যারা টিচারদের। তারপর থেকে কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গলে এই ডিউটি চালু হয়েছে। আমরা কিন্তু আজকে সেই ডিউটি ছাড়তে চলেছি, মানে আমরা চাইছি না ইলেকশন ডিউটি আমাদের দেওয়া হবে। তার কারণ কি, আমরা ভেবেছিলাম যে এই ডিউটিটা যদি আমরা করি তাহলে আমাদের চাকরিটা স্থায়ীকরণ হবে। আমাদের অনেক সংগঠন 6 দিনের কর্মদিবস চেয়েছিলেন। পার্থবাবু বুদ্ধি করে 6 দিন দেয়নি, 5 দিন দিয়েছিলেন। 1400 টাকা মাইনা বাড়িয়েছিলেন, কিন্তু সেই টাকাটা আমাদের অ্যাকাউন্টে আসেনি। সে যে কারণেই হোক, আমি আবারও চাইছি যে এই অর্ডারটা পরিবর্তন হোক। কারণ অর্ডার যখনই পরিবর্তন হবে, রেমিডিয়ালের পয়সায় আপনাকে কোনো দিন রেগুলার মাইনা দিতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর, আপনি ওই সমকাজে সমবেতন নিখিলবঙ্গ যেটা করে রেখেছে সেটাই আপনি জিতবেন। আপনি সেটাই জিতবেন যেটা শামীমদা, আমার শ্রদ্ধেয় নেতা, তিনি যে স্ট্যাটাস কেসটা করেছেন সেটাতে জিতে যাব। 3টে হ্যারিংয়ে জিতে যাব যেদিন এই অর্ডারটা দেবে। কারণ আমরা প্রমাণ করতে পারছি না কোর্টে গিয়ে যে আমরা সমান কাজ করি। আমরা যে অ্যাসিস্ট্যান্ট টিচারদের ক্লাসগুলো নিই সেটা আমরা প্রমাণই করতে পারছি না কোর্টে। জানি না উকিলের ফল্ট না আমাদের ফল্ট না কোথায় ফল্ট, আমি বুঝতে পারছি না ব্যাপারটা। ওই জন্য চাইছি অর্ডারটা পরিবর্তন হোক না। অর্ডার পরিবর্তন হলেই মাইনা বাড়বে, অর্ডার পরিবর্তন হলে স্ট্যাটাস কেসে জিতবো, অর্ডার পরিবর্তন হলেই সমকাজে সমবেতনের মামলা আমরা দায়িত্ব নেব জেতার জন্য। ঠিক সে কারণেই আপনাদেরকে বলছি, আপনাদের অনুরোধ করছি, আপনাদের কোথাও যেতে হবে না, শুধুমাত্র নিজের স্কুলে গো ধরে বসে থাকুন
আপনি আপনার ডিউটি ছাড়া আপনার যে গভর্নমেন্ট অর্ডার আছে, আপনার যে সার্কুলার আছে, তার বাইরের কাজটা আপনি করবেন না। বাকিটা হেডমাস্টার বুঝে নিক দিয়ে। তিনি কোথায় রেমিডিয়াল ক্লাস করাবেন তার দায়িত্ব, কিভাবে চাইল্ড চেকিং করাবেন তার দায়িত্ব। বলেছি 1 মাস চাইল্ড চেকিং করুন, ওই হেডমাস্টার হেরিয়ে যাবে, উনি হাঁপিয়ে উঠবে, আপনি হাঁপাবেন না। রইল বাকি টিএলএম। 10 বছর টিএলএম এর টাকা আসেনি, স্কুলগুলোতে আসেনি। অথচ প্যাব রিপোর্ট দেখবেন, প্রত্যেক প্যাব রিপোর্টে টিএলএম এর জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকার টাকা নেয়, প্রত্যেক প্যাব রিপোর্টে আছে। জানি না সেই টাকা কোথায় যাচ্ছে, কোথায় মাঝখান থেকে কোথায় কাট আউট হচ্ছে টাকাটা আমরা জানি না। তাই টিএলএম নিয়ে আপনাদের চিন্তা নেই। জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত যাবেন আর আসবেন, হ্যাঁ একটু বেশি সময় থাকতে হবে। এমন তো নয় আপনাকে 2 পিরিয়ড পরে কোন স্কুল ছুটি দিয়ে দিচ্ছে, 3 পিরিয়ড পরে ছুটি দিয়ে দিচ্ছে। মিনিমাম 5-6 পিরিয়ড আপনি যত সেটিংয়ে করেন না কেন, হেডমাস্টার এইটুকু আপনাকে 5-6 পিরিয়ড অবধি রাখবে। আর একটা পিরিয়ড থাকুন না, 1 মাস থেকে দেখুন না। আপনার চেহারা না বদলালে তখন আমাকে বলবেন। যাই হোক, অনেকটা রাত হয়েছে, মশার কামড়ও বেশ খাচ্ছি, আপনাদেরও রাতের ঘুম অনেকটাই মাটি করে দিলাম। আশা করছি আগামী সোমবার থেকে প্রত্যেকটা স্কুলে আপনারা এই পদক্ষেপ নেবেন। যে সমস্ত স্কুলগুলো নিচ্ছে না তাদেরকেও বোঝান, তাদেরকেও বলুন এই কর্মসূচির সুফল কতটা হতে পারে, কতটা ভালো হতে পারে, সেটা তাদেরকে বোঝান। এটুকুই আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, করজোড়ে অনুরোধ। আশা করব আপনারা প্রত্যেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং এই কর্মসূচি যদি সফল হয়, আপনার বেতন বৃদ্ধি হতে বাধ্য, আপনার সুদিন আসতে বাধ্য, আসতেই হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, 80% পার্শ্ব শিক্ষক যেদিন এই কর্মসূচিতে যোগ দেবে, তার পরের দিন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি। সকলে ধন্যবাদ, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।